চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান গণ্য হবে অসদাচরণ হিসেবে। শিক্ষার্থী বান্ধব যে সকল ইশতেহারগুলো আছে সেগুলো শিক্ষার্থীদেরকে প্রচারণা করার ট্রাই করতেছে। ডাকসুটাকে আসলে পলিটিক্যাল যে পার্টিগুলো, মাদার পার্টিগুলো আসলে তাদের নেতাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ হিসেবে ইউজ করতেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে ইসি, সরকার বা বিএনপির কোনো শঙ্কা নেই মন্তব্য সালাউদ্দিনের। বিরোধিতাকারীদের মাইনাস হয়ে যাওয়ার সুযোগ আছে। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সবাই কেবল ক্ষমতা আর নির্বাচন কেন্দ্রিক দাবিতে সোচ্চার। আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্বরা। বাক স্বাধীনতার জন্য লড়াই করলেও জোরালো দাবি নেই মিডিয়ার সংস্কারে। রোহিঙ্গা সংকট নিয়ে সম্মেলন শেষে ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা। মানবিক সহায়তা চালু রাখার আহ্বান। We want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return, and they can live in a dignified way, and they can stay there. There'll be peace. আগস্টে বিভিন্ন কারাগার থেকে পালিয়েছে 2000-এর বেশি বন্দী। জঙ্গি সহ পলাতক 700। ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক। জেলের নতুন নাম হবে কারেকশন সার্ভিস বাংলাদেশ। শাহজালাল বিমানবন্দরে বড় ধরনের কোকেনের চালান জব্দ। 130 কোটি টাকা মূল্যের মাদক সহ আটক গায়ানার এক নারী, জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। অভিন্ন নদীতে চীনের বাঁধ নির্মাণের জবাবে মোদী সরকারের পাল্টা প্রকল্প। ক্ষুব্ধ অরুণাচলের বাসিন্দারা, অভিযোগ ডুববে বেশ কিছু এলাকা। প্রথম দিন থেকেই চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের জমজমাট প্রচারণা। চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এক বছরের জন্য নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কে কি করবেন তার প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। কমিশন জানিয়েছে, প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না। এটি গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে। এছাড়া ভোটের দিন সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর 3 স্তরের নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে। অনুমোদিত ব্যক্তি ছাড়া সেদিন সিলগালা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এমন প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। কেন ভোট চাইছেন সেই যুক্তি তুলে ধরে ভোটার আকৃষ্ট করার চেষ্টা তাদের। স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেন, প্রচারণায় যুদ্ধটা তাদের একার। রাজনৈতিক প্যানেলের প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ চালানো কঠিন। এই যে ডাকসুটাকে আসলে এত ওভার হাইপ বা এক্সাজারেট করে, এই ডাকসুটাকে আসলে পলিটিক্যাল যে পার্টিগুলো, মাদার পার্টিগুলো আসলে তাদের নেতাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ হিসেবে ইউজ করতেছে। এটার সাথে হাইকমান্ড থেকে শুরু করে মন্ত্রীপাড়া সবার অংশগ্রহণের খবর কিন্তু আমাদের কাছে আসতেছে। স্বতন্ত্ররা চেষ্টা করতেছে তাদের যে ইশতেহারগুলো আছে, যে শিক্ষার্থী বান্ধব যে সকল ইশতেহারগুলো আছে সেগুলো শিক্ষার্থীদেরকে প্রচারণা করার ট্রাই করতেছে। ভিসি চত্বরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতিফলক, স্মৃতি চিরন্তনে ফুলেল শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তাদের স্লোগান, প্রতিশ্রুতি নয়, পরিবর্তনেই অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়ে 24-এর শহীদদের কবর জিয়ারত করেছি এবং আজ আনুষ্ঠানিক প্রচারণার দিনটিতে মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম সূচনা করেছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে জোহরের নামাজ শেষে প্রচারণায় নামেন শিবির সমর্থিত প্রার্থীরা। সালাম ও কুশল বিনিময় শেষে ভোট চান শিক্ষার্থীদের কাছে। ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলব এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গণতন্ত্রের স্থায়ী রূপ আমরা এক্সাম্পল সেট করব, যেটা পুরো বাংলাদেশে আমরা ছড়িয়ে দেব। এর আগে সকাল 11:30টায় সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সাথে মতবিনিময় হয় নির্বাচন কমিশনের। আচরণবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয় সবাইকে। বাংলাদেশের সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধের যে সকল শহীদ, যে সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের যে সমস্ত প্রতীক,
তার কোনোটির প্রতি কোনো রকম অসম্মান প্রদর্শন করে কোনো প্রচার কার্যক্রম চালানো যাবে না। এটা নন নেগোশিয়েবল, এটা গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করা হবে। জানানো হয় ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা থাকবে। ক্যাম্পাসের 7টি প্রবেশ মুখে থাকবেন সেনা সদস্যরা। অপ্রীতিকর পরিবেশ তৈরি হলেই 5 মিনিটের মধ্যেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রে ঢুকবেন সেনারা। ভোট গ্রহণ শেষে কেন্দ্র পাহারা দেবে সেনাবাহিনী। ফলাফল না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন তারা। গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন হবে এই প্রত্যাশা তোমাদের কাছে। এ সময় জানানো হয় নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকেই কোনো বহিরাগত হলগুলোয় প্রবেশ করতে পারবেন না। 8 ও 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন। এবার ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 471 জন প্রার্থী। ভিপি পদেই 45 জন। ভোট গ্রহণ পরবর্তী সময়ে যাতে এরকম একটি সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকব। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই, বরং আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। সমসাময়িক বিষয়ে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ বিষয়ে বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা যাবে না যা নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান শিল্পী সমাজকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন। পরবর্তী বৈঠক ডাকছে কিনা। সমসাময়িক বিষয়ে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। আসন্ন নির্বাচন নিয়ে শঙ্কা, জুলাই সনদ, নির্বাচনী জোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন গণমাধ্যমের কাছে। সালাউদ্দিন আহমদ জানান, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সরকার, কমিশন বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর 1 সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। নির্বাচনী জোট প্রসঙ্গে জানান, জামায়াতকে বাদ দিয়ে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আলোচনা চলছে বিএনপির। আর প্রার্থী বাছাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিরাই গুরুত্ব পাবেন বলেও জানান সালাউদ্দিন আহমদ। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি। প্রথমত হলো যে বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা কি। কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা আছে, আলোচনা চলছে। এ সময় জুলাই সনদ প্রসঙ্গেও কথা বলেন তিনি। বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা যাবে না যা নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না। কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না। সালাউদ্দিন আহমদ আরো বলেন, যে সরকারই আসুক সবাইকেই জুলাই গণহত্যার বিচার চালু রাখতে হবে। বিচার যে সরকারই থাকুক আসুক সবাইকেই বিচার চালু রাখতেই হবে। এদিকে শিল্পী সমাজকে সাবধান হতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, চেতনার কথা বলে লাভ নেই, নারী পুরুষ শিশু সবাই এখন সচেতন। আপনারা শিল্পী মানুষ, আপনারা সাবধান হয়ে যান, কারণ ছাত্র জনতা, শিল্পী এবং নারী পুরুষ শিশু সবাই আজ সচেতন। আপনারা সচেতনতার কথা বলে লাভ নাই, চেতনার কথা বলেও লাভ নেই। মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন এই আপনারাই। এ সময় জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু শিল্পকলা, গণমাধ্যম এবং সচিবালয়কে ফ্যাসিস্টদের নিয়ে কাজ না করতে 21 দিনের সময় বেঁধে দেন। আপনারা 21 দিনের মধ্যে ঝাড়ু ঝাঁটা দিয়ে আপনাদের স্থান পরিষ্কার করুন। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। বাক স্বাধীনতার জন্য লড়াই করলেও দর্শক দুঃখিত, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী এম.এ. আজিজ। আমরা ওই প্রতিবেদনটিও দেখব, তবে শুরুতে তার কাছে যেতে চাই। আজিজ, শাহবাগে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? শিক্ষার্থীদের আন্দোলনের কারণ সম্পর্কে জানাবেন আমাদের বিস্তারিত। ধন্যবাদ শাওন। শাহবাগ মোড় এখন অবরোধই বলা যায়। এখানে যে সড়কগুলো আছে সেখানে
যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে 3 দফা দাবিতে আন্দোলন করছেন। তারা বিকেল থেকে আন্দোলন শুরু করেছেন। তাদের যে 3 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা আলটিমেটাম দিয়েছেন সরকারকে। রাত 8টার মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা বলছেন যে আরও কঠোর কর্মসূচি তারা দেবেন। তো তাদের এই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি শাহবাগের যে সংযোগ সড়কগুলো প্রত্যেকটি এখন অবরুদ্ধ, এবং এখানে যারা যাত্রী তারা যানবাহন ছেড়ে পায়ে হেঁটে তাদের গন্তব্যে রওনা দিয়েছেন আমরা দেখতে পেয়েছি। এবং কোনো যানবাহনই এখানে, তবে বিশেষ করে জরুরি পরিষেবা যেগুলো অ্যাম্বুলেন্স বা এই ধরনের যানবাহনগুলোকে তারা ছেড়ে দিচ্ছেন। তো তারা যে দাবিগুলো মূলত করছেন সে দাবির মধ্যে অন্যতম আছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে বা সহকারী প্রকৌশল বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিতে হবে এবং সেখানে ন্যূনতম যোগ্যতা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এর পাশাপাশি সেখানে কোনো কোটা নয় এবং সমমান থেকে বা এই ধরনের পদ তৈরি করে পদোন্নতি দেওয়ারও বিরুদ্ধে তারা বলছেন। এছাড়া 10ম গ্রেডে প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাধারীদের জন্য যে 100% কোটা রয়েছে সেটি তারা বাতিলের দাবি জানাচ্ছেন এবং সেখানে বিএসসি ডিগ্রিধারীদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ তারা চাচ্ছেন। এছাড়া বিএসসি ছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নামের পাশে লিখতে পারবে না, সে দাবিও তারা জানাচ্ছেন। তাদের এই দাবিতে মূলত তারা সরকারকে আলটিমেটাম দিয়েছেন রাত 8টা পর্যন্ত। তারা বলছেন যে রাত 8টার মধ্যে সরকারের পক্ষ থেকে যদি তাদের সাথে কোনো রকম যোগাযোগ না করা হয় তাহলে তারা এই দাবি আরও কঠোর কর্মসূচিতে নিয়ে যাবেন। এর পাশাপাশি তারা বলছেন যে যাত্রীদের যে হয়রানি হচ্ছে সেই হয়রানির জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। তারা বলছেন জাতীয় স্বার্থে তাদের এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হচ্ছে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। শাওন। আজিজ, ধন্যবাদ আপনাকে। বাক স্বাধীনতার জন্য লড়াই করলেও গণমাধ্যম সংস্কারের দাবি সব মহল থেকেই এখন আর জোরালো হচ্ছে না। সবাই কেবল ক্ষমতা ও নির্বাচন কেন্দ্রিক দাবিতে সোচ্চার। এমআরডিআই আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা। পিআইবির মহাপরিচালক বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে গণমাধ্যম সংস্কার। গণমাধ্যম সংস্কারে কৌশলগত সহায়তা পরিকল্পনা করার উদ্যোগ নিয়েছে এমআরডিআই। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে এক আলোচনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। এ সময় গণমাধ্যম সংস্কার, ওয়েজ বোর্ড, সংবাদপত্রের বিজ্ঞাপনের রেট বৃদ্ধি ও শ্রমিক আইন সহ বিভিন্ন বিষয়ে অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। আলোচকরা অভিযোগ করেন, টেলিভিশন লাইসেন্স নিয়ে সরকারের উন্নয়ন প্রচারের মুচলেকা দিয়েছেন কেউ কেউ। ক্ষমতার কাছাকাছি থাকতেই নিয়মিত চলে অসুস্থ প্রতিযোগিতা। পত্রিকাতে একটা ওয়েজ বোর্ড নামক একটি মূলা আছে, যেটা টেলিভিশনে সেটাও নাই। টেলিভিশনে কিছুই নাই। খুব দুঃখজনক যে বাংলাদেশে যতগুলো সাংবাদিকদের সংগঠন আছে আমরা কখনো দেখি না যে তারা সাংবাদিকদের অধিকার, তাদের নিরাপত্তা, তাদের বেতন ভাতা এসব নিয়ে কথা বলে। এই যে সমস্ত সংস্কার, রিফর্ম, ইনভলভমেন্ট, who will come forward first? That is the government. তার কাছে দেওয়া হয়েছে, সে করবে, then we can get involved. Otherwise it will be just mere of paper. যমুনা টেলিভিশনের সিইও ও গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য ফাহিম আহমেদ বলেন, অভ্যুত্থানের মূল শক্তির কাছেও গণমাধ্যম সংস্কারের দাবি অনেকটাই ফিকে হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার থাকতেই দাবি আদায়ে সোচ্চার হওয়া জরুরি। এই যে একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে আপনারা পার্লামেন্ট নিয়ে আলোচনা করছেন, পিআর নিয়ে আলোচনা করছেন, ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করছেন, কিন্তু সেখানে মিডিয়া নিয়ে কোনো আলোচনা নাই এবং রাজনীতিবিদরা সবাই ওখানে আছে, সব দল আছে। তাদেরকে একটা ঐক্যমত্য আনা যেত যে তোমরা ক্ষমতায় আসলে মিডিয়াকে এরকম প্রায়োরিটি দিবা কিংবা এই কাজগুলো করবা। পুঁজির কাছে আপনি জান, আপনাকে পূজা দিতে হবে। পূজার ফল কত মধুর হবে তার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে কি পাবেন। সেটা একটা আমরা অনেক দিন ধরে সহ্য করে আসছি এবং ভবিষ্যতে এটা সহ্য করতে হবে, এটা বোঝা যাচ্ছে। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সংস্কারের গুরুত্ব সকলে সমানভাবে অনুধাবন করে না। তো সংস্কারের প্রায়োরিটি যে আসলে কতটা, এটা নিয়ে আমরা যারা এসব জায়গায় ঘোরাফেরা করি আমাদেরও দেখা যায় যে এই আমলাতন্ত্রের চাকাটা একটা জায়গায় ঘোরে, এলিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো, খুব তৎপর, খুব কাজ হচ্ছে, কিন্তু জিনিসটা আগাচ্ছে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ সম্পাদকীয় নীতিমালার উপর জোর দেন। তিনি অভিযোগ করেন, শ্রম আইনের মধ্যে চাকরির নিরাপত্তার যে বিধান রয়েছে তাও প্রতিফলিত হয় না। জাতীয়
কোড অফ কন্ডাক্ট আচরণবিধি প্রণয়ন করে দিতে পারেন এবং সেই আচরণবিধি দ্রুত অনুসরণের জন্য আমরা তৎপর হই, সবাই অঙ্গীকারাবদ্ধ হই এবং অনুসরণ শুরু করি। তাহলে যে সমস্ত প্রলিফারেশনের কথা বলা হলো সেই প্রলিফারেশনটা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এমআরডিএ এর ৫ বছরের অ্যাডভোকেসি পরিকল্পনা গণমাধ্যমের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা করেন আলোচকরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শেষ হয়েছে কক্সবাজারে অনুষ্ঠিত 3 দিনব্যাপী রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। শেষ দিনে উখিয়ার কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন আগত অতিথিরা। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তারা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। ইউএনএইচসিআর এর খাদ্য সহায়তা কার্যক্রম, যেখান থেকে নির্দিষ্ট কার্ডের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য নিতে পারেন রোহিঙ্গারা। চিনি, তেল, ডাল, চাউল, রসুন, পেঁয়াজ, এখানে বাইরে কেঁচা বাজার দেয়। কেঁচা বাজার হলে তরকারি, মাছ দে, ডিম দে। কমে এসেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা। নভেম্বরের পর আরও কমার ইঙ্গিত আছে আন্তর্জাতিক সংস্থাগুলোর। এই পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক অতিথিরা পরিদর্শন করেন এই কার্যক্রম। এ সময় তাদের সামনে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তারা। আমি যদি দেখি যে আমার পরিবারের খাবার না, বেসিক্স না, ডেফিনেটলি আই উইল লুক ফর। সেখান থেকে অতিথিরা যান আরেকটি ক্যাম্পে, যেখানে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হচ্ছে রোহিঙ্গাদের। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেক রোহিঙ্গার। পরিদর্শন শেষে সমস্যা সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানান অতিথিরা। I appreciate the Bangladesh government making this effort to have this dialogue and the event in New York to discuss the Rohingya situation. We want to do everything we can to try to get to that situation, that one day it's safe, they can return, and they can live in a dignified way, and they can stay there. There'll be peace. Communities will live together. That's a sustainable return. এই সম্মেলন একদিকে প্রত্যাবাসন, অপরদিকে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। তাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, তারা যেন এই অ্যাপিলটা আন্তর্জাতিক বা সংস্থাগুলোর কাছে বা যেসব ডোনার কান্ট্রি আছে তাদের কাছে পৌঁছে দেয়। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, এই সহায়তাটা প্রতিদিনই কমে আসছে এবং ডাব্লিউএফপির পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোই মূলত আজকে যে যারা ডেলিগেট এসেছেন তাদেরকে দেখানো হয়েছে। পরিদর্শনের মাধ্যমে শেষ হয়েছে 3 দিনের রোহিঙ্গা সংকটের উত্তরণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। জুলাই গণ অভ্যুত্থানের সময় 2200 এর বেশি বন্দী পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত 7 শতাধিক বন্দী পলাতক আছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। কারা মহাপরিদর্শক বলেন, পলাতকদের মধ্যে জঙ্গি আছেন 9 জন, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আছেন 69 জন। কারা মহাপরিদর্শক আরও বলেন, সে সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত 29টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে গত 1 বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কারা মহাপরিদর্শক। আপনাদের কাছ থেকে শুনবো আসলে আমরা কতটুকু করতে পারলাম। কারাগার কেন্দ্রিক সংশোধনের উপর গুরুত্ব দিয়ে সরকার বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নিয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক। কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে, এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো এটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো। এছাড়াও আইজি প্রিজন 5 আগস্ট সারা দেশের কারাগার থেকে বন্দী পালানোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি।
কারাগারে বন্দীরা মোবাইল ফোন ব্যবহার করেন, মাদক গ্রহণ করেন। কারারক্ষীদের বিরুদ্ধে এমন সব অভিযোগের বিষয়ে কারা মহাপরিদর্শক জানান, গত 1 বছরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কারাগারে কর্মরত 34 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। 440 জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা। অবৈধ মোবাইলের মাধ্যমে বন্দীও আমাকে ফোন দেয় অনেক সময়, মানে সারপ্রাইজিংলি যে আইজি নাম্বার জানে এবং তারা বেসিক্যালি যেটা ফোন দেওয়া হচ্ছে তাদের টার্গেট হচ্ছে আরেকজনকে ধরিয়ে দেওয়া এবং অন্য নামে যারা হচ্ছে হয়তো মেবি তাদের কম্পিটিট। কারারক্ষীদের মাদকের সংশ্লিষ্ট করার জন্য অথবা গ্রহণ করার জন্য অথবা সহযোগিতা করার জন্য কিন্তু গ্রেপ্তার করে পুলিশে হ্যান্ডওভার করেছে, এরকম রেকর্ডও আছে। কারাগারে খালেদা জিয়াকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ দেখলেও এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান কারা মহাপরিদর্শক। এই অভিযোগটা যদি ফর্মালি আমার কাছে আসে তখন অবশ্যই আমি তদন্ত করে দেখব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশে এই যাবৎকালের সবচেয়ে বড় কোকেন চালান জব্দ হয়েছে। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শুল্ক গোয়েন্দারা যৌথভাবে শাহজালাল বিমানবন্দর থেকে 130 কোটি টাকা মূল্যের এই মাদক জব্দ করে। এ সময় হাতে নাতে গ্রেপ্তার হয়েছে ক্যারিবীয় দেশ গায়ানার এক নারী। এছাড়াও রাজধানীতে আলাদা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, আইস ও কুশ মাদক সহ গ্রেপ্তার হয়েছে আরও 4 জন। রাতে কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেন সহ এক নারী বাংলাদেশে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শুল্ক গোয়েন্দা বিভাগ। বিমানবন্দরে সতর্কতা জারি করে চালানো হয় তল্লাশি। রাত 2টার দিকে এক বিদেশি নারী অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাকে আটক করে গোয়েন্দারা। তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের 3টি বক্সে পাওয়া যায় বিপুল পরিমাণ কোকেন। এ সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় ক্যারিবিয়ান দেশ গায়ানার নারী পিটুলা স্টাফলিকে। গোয়েন্দারা জানায় এই নারী কয়েকটি দেশ ঘুরে বাংলাদেশে এসেছে। ধারণা করা হচ্ছে এই বিপুল পরিমাণ কোকেন নিয়ে তিনি অন্য কোনো দেশে যেতে চেয়েছিলেন। কোকেনটা নিয়েছে ব্রাজিল থেকে। সে হলো সাউথ আমেরিকান যে দেশ আছে গায়ানা রিপাবলিকের নাগরিক, তার নাম হলো কারেন পেটুলা। সে ওখান থেকে নিউ ইয়র্ক টু দোহা টু ঢাকা। তবে বাংলাদেশে যেহেতু আপনারা জানেন কোকেনের কোনো বাজার ওভাবে এখনো সৃষ্টি হয়নি, মেবি এটা আরো হয়তো অন্য ডেস্টিনেশনে যাওয়ার জন্য হয়তো এটা ট্রানজিট হিসেবে ইউজ করছিল। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, জব্দ করা কোকেনের ওজন 8.6 কেজি, যার আনুমানিক বাজার মূল্য 130 কোটি টাকা। এদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর আদাবর সহ বেশ কিছু এলাকায় আলাদা আলাদা অভিযান চালিয়ে বিভিন্ন মাদক সহ 4 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মূল মালিক যে এখান থেকে পাইছে বাসাও আমার না, এবং আমি জাস্ট প্রেজেন্ট ছিলাম ওখানে। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তারই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে আমাদের একই টিম আরেকটি অভিযান চালায়। সেটা হলো শেখেরটেক এলাকায়। ওখানে অ্যাম্ফিটামিন আইস প্রায় 1 কেজি 600 গ্রাম এই যাবৎকালের জন্য একটা অনেক বড় একটি চালান এবং সর্বোচ্চ চালানই বলা চলে। তো এটা ধরা হয় এবং ওই জায়গায় আমাদের 2 জন আসামিকে ধৃত করা হয়। মাদক চোরাচালানের ক্যারিয়াররা গ্রেপ্তার হলেও গডফাদাররা কেন গ্রেপ্তার হয় না? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাব দেন কর্মকর্তারা। মাদকের মামলাগুলো হচ্ছে পজেশন কেস, কারো কাছে যদি না পাওয়া যায় তাহলে তাকে মাদক মামলায় আটক করাটা যায় না। এই জন্য আমরা যেটা করি যে মানি লন্ডারিং আইনে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান কর্মকর্তারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন এমন প্রস্তাবের সঙ্গে একমত 89% মানুষ। দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে 90%। সুশাসনের জন্য নাগরিক সুজন পরিচালিত জরিপে উঠে এসেছে এসব তথ্য। সকালে আলোচনা অনুষ্ঠানে তুলে ধরা হয় জরিপের বিভিন্ন দিক। সহানুভূতি আসতে হবে যে না, এই রাষ্ট্র আমাদের। জুলাই সনদের কিছু গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার প্রস্তাবের উপর জরিপ চালায় সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রায় 1400 জনের উপর পরিচালিত জরিপে পুলিশ সংস্কারে কমিশন গঠনের জন্য মত দেন প্রায় 90% মানুষ। প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন এমন প্রস্তাবে একমত 89%। আর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি না থাকার বিষয়ে 87% মত এসেছে বলে জানায় সুজন। সংস্কার বিষয়ে 40টি প্রশ্ন নিয়ে একটি জনমত জরিপ পরিচালনা করার সুযোগ। বক্তারা বলেন, জুলাই সনদের ভবিষ্যৎ কার্যকারিতা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আওয়ামী লীগের মতো ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা থাকলে কাজে আসবে না কোনো সংস্কার।
যে রাজনৈতিক দলগুলো যদি এবারে কর্ণপাত না করে তাহলে কিন্তু এর মাসুল তাদেরকে দিতে হবে। যেগুলোর উপর ভিত্তি করে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে, সেই পথ ধরে আমাদের যারা ক্ষমতা যাবে তারাও যদি আবারও অগ্রসর হয় তারাও দানবে পরিণত হবে। জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশ নির্বাচনের দিকে এগিয়ে গেলেও বিদ্যমান সমস্যা সমাধানে দলগুলো সাধারণের মতামতে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করা হয় আলোচনায়। 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐক্যমত্য হয়নি, কারণ হচ্ছে বিএনপি রাজি হয়নি এইখানে যে উচ্চ কক্ষকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিতে। যারা মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা লাভবান হবে, তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব। আর যারা মনে করে যে নির্বাচন করলে তো তারা জয়ী হতে পারবে না, তারা সরকারে যেতে পারবে না, তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টি কমিশন বারবার আলোচনার টেবিলে আনলেও অনেক দলই তা প্রত্যাখ্যান করছে বলে জানান প্রধান উপদেষ্টা সহকারী। যদি রাজনৈতিক দলগুলো তাদের সাধারণ নির্বাচনের প্রার্থী মনোনয়নের একটা নির্দিষ্ট পরিমাণ নারী প্রার্থী দিতে বাধ্য হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারণী কাঠামোতে নারীর প্রতিনিধিত্ব জোরদার হবে, বাড়বে। এই বিবেচনা থেকে সর্বশেষ এই প্রস্তাব হাজির করা হয়েছিল এবং এটা নিয়েও একাধিক দিন আলোচনার পরে প্রত্যাখ্যাত হয়েছে। সুজন মনে করে সংলাপের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ ইতিবাচক, তবে সার্থকতা নির্ভর করছে বাস্তবায়নের উপর। সংরক্ষিত আসলে মহিলারা, তাই সেটাতে কি অসুবিধা? ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটে আসন কমানোয় ইসি আপত্তির মুখে পড়লে উল্টো চিত্র দেখা গেল গাজীপুরে। সেখানে 5টি থেকে 6টি আসন হয়। কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি নেতা AKM ফজলুল হক মিলন। সংসদীয় এলাকার সীমানা পুনর্বহাল দাবি আপত্তির তৃতীয় দিনের শুনানিতে নিষ্পত্তি করা হয় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের দাবি আপত্তি। শুনানিতে নিজ নিজ যুক্তিতর্ক তুলে ধরেন আইনজীবী ও মনোনয়ন প্রত্যাশীরা। সংসদীয় এলাকার সীমানা পুনর্বহালের দাবি আর আপত্তি নিয়ে তৃতীয় দিনের শুনানি সকাল 10টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন সিসি সহ কমিশনের সবাই। মানিকগঞ্জ 1, 2 এবং 3 আসন সমন্বয়ের বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন আবেদনকারীরা। মানিকগঞ্জে সাধারণ লোক, জনসাধারণের দাবি 2001-এর যে আসন ছিল সে আসনে আমরা ফিরে যেতে চাই। গাজীপুর অঞ্চলের শুনানিতে ইসির প্রতি আবেদন জানানো হয় সংসদীয় আসনের খসড়া সীমানার সিদ্ধান্তে অটল থাকতে। গাজীপুর 1 আসনে শুধু কালিয়াকৈরকে রাখার দাবিও আসে। গাজীপুরে 6টি আসন রাখাই যথার্থ বলে আবেদন করেন অনেকে। 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। মুন্সিগঞ্জে 3টির বদলে 4টি আসন করার আবেদন আসে। যেহেতু মুন্সিগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, আসন সংখ্যা 3টি থেকে বাড়িয়ে পূর্বের ন্যায় 4টিতে করা। নরসিংদী অঞ্চলে 2008 সালের পূর্বের সীমানায় ফেরার দাবি জানান আবেদনকারীরা। শুনানিতে উঠে আসে ভোটারের ভারসাম্যের বিষয়টিও। আবারও যাতে নরসিংদী 3 মানে শিবপুরে এটাকে এই 3টা ইউনিয়নকে অ্যাটাচ করা হয়। নারায়ণগঞ্জ বন্দর উপজেলাকে সদরের সাথে যুক্ত রাখার আবেদন করা হয়। আবেদনকারীরা বলেন বন্দরের সাথে সোনারগাঁওয়ের ভৌগোলিক সম্পৃক্ততা নেই। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার 5টি ইউনিয়নকে কেটে নেওয়া হচ্ছে, ফলে যে প্রশাসনিক অখণ্ডতার কথা বলা হয়েছে সেই অখণ্ডতার বিষয়টা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। ঢাকা 1 আসনের শুনানিতে দোহার ও নবাবগঞ্জকে একসাথে রাখার বিরোধিতা করা হয়। দোহারকে শুধুমাত্র ঢাকা 1-এ রাখার আবেদনও আসে। খসড়া আসন বিন্যাসে 2টি ইউনিয়ন ঢাকা 3-এ সংযুক্ত করা হয়েছে। এর বিপক্ষে আবেদন আসে ঢাকা 2 আসনের শুনানিতে। ঢাকার মোট 13টি আসন ঘিরে যে শুনানি চলে তাতে প্রাধান্য পায় নাগরিক সুবিধা, ওয়ার্ডগুলোর দূরত্ব ও বিভাজন এবং ভোটার সংখ্যা। 2001-এ আমাদের দোহার উপজেলা নিয়ে ঢাকা 1 আসন ছিল, নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা 2 আসন ছিল। আমরা আগের মতো সেই দোহার নিয়ে ঢাকা 1 এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা 2 আসন ফেরত চাই। তৃতীয় দিনে 259টি আপত্তি এবং 50টি পরামর্শ সহ মোট 309টি আবেদনের উপর শুনানি গ্রহণ করা হয়। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যে সংস্কার ও বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেন শর্তগুলো পূরণ করা গেলে আরও আগে নির্বাচন হলেও আপত্তি নেই তাদের। দলটির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন স্থায়ী গুম কমিশন করা দরকার, এজেন্সিগুলো সংস্কার দরকার বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজন করে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। গুমের শিকার স্বজনদের নানা বেদনার কথা ফুটে ওঠে ছবিতে। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন প্রদর্শনী। এই আয়োজনে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারাও। ঘুরে দেখেন নানা মুহূর্তের ধারণ করা আলোকচিত্রগুলো। পরে গণমাধ্যমে কথা বলেন এনসিপির দুই নেতা। গুমের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। স্থায়ীভাবে একটা গুম কমিশন, যেখানে স্টেটের যে রেকর্ডগুলো আছে, সিকিউরিটি রেকর্ডস, লগস, ডিটেনশন ফ্যাসিলিটিস, সেটার ফুল অ্যাক্সেস যাতে সেই পার্মানেন্ট কমিশনের থাকে। ডিজিএফআই এর কথা বলছি, র্যাবের কথা বলছি, এবং যা যা প্রতিষ্ঠান এখানে ইনভলভ ছিল, কি ভূমিকা তারা পালন করবেন সেটা ক্লিয়ারলি আউটলাইন থাকবে এবং একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এই সংস্থাগুলো আসবে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূস সরকারকে গুমের ঘটনাগুলোর বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হবে, অবশ্যই হতে হবে, কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন, বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন, এবং সেটি লিগ্যাল ভিত্তি দিয়ে তারপরে হচ্ছে নির্বাচনটি হতে হবে। এবং সেটি যদি লিগ্যাল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয়, ওয়েলকাম। ডিসেম্বরে নির্বাচন হলো ওয়েলকাম, ফেব্রুয়ারিতে হলো ওয়েলকাম। আর কখনো যেন গুমের সংস্কৃতি ফিরে না আসে, সেই উদ্যোগ নেয়ার দাবি আয়োজকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। শেষ হলো সিলেটে লুট হওয়া সাদা পাথর ফেরত দিতে জেলা প্রশাসকের 72 ঘন্টার আলটিমেটাম। কাল থেকে চালানো হবে কঠোর অভিযান, জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম। 3 দিনের আলটিমেটাম শেষ হওয়ার পরই পুলিশ সুপারকে সাথে নিয়ে সাদা পাথর এলাকা পরিদর্শনে যান ডিসি। পাথর প্রতিস্থাপন কার্যক্রম ঘুরে দেখা সহ কি পরিমাণ ফেরত এসেছে সেই বিষয়ে খোঁজ খবর নেন সারোয়ার আলম। এ সময় তিনি জানান, এ পর্যন্ত প্রায় 26 লাখ ঘনফুট পাথর জব্দ হয়েছে। এর মধ্যে ব্যবসায়ীরা ফেরত দিয়েছেন 6 লাখ ঘনফুট, আর অভিযানে জব্দ হয়েছে 19 লাখ ঘনফুট পাথর। তার মধ্যে 12 লাখ ঘনফুট সাদা পাথরে প্রতিস্থাপন করা হয়েছে। 3 দিনের একটা সময়সীমা দিয়েছিলাম, যেটা ইতিমধ্যে আজকে বিকাল 5টায় শেষ হয়েছে। এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় 6.5 লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছে। চেষ্টা করছি সেটাকে রিপ্লেস করে নিয়ে আসতে, এবং এখানে আমাদের ওয়ার্কাররা কাজ করছেন। এখানে আমাদের পরিবেশের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু আছেন, কাজ করছেন। শুধু এখানে সাদা পাথর এটাই না, এটার সাথে সাথে আরও অন্যান্য যে স্পটগুলো আছে, প্রত্যেকটা স্পটে আমি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। অরুণাচলে বাঁধ নির্মাণ ঘিরে তোপের মুখে মোদি সরকার। দুদেশের অভিন্ন নদীতে সবচেয়ে বড় বাঁধ তৈরি করছে চীন, যার জবাব দিতে পাল্টা পরিকল্পনা হাতে নিয়েছে ভারতও। কিন্তু অরুণাচলের বাসিন্দাদের অভিযোগ, এতে ডুববে অন্তত 16টি গ্রাম। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ তারা। বাঁধ ইস্যুতে জরিপে গেলে হামলার শিকার হন রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা। তিব্বতে ইয়ারলুং জাম্পো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ তৈরি করছে চীন। ভারতের শঙ্কা, বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমতে পারে 85% পর্যন্ত। তাই অরুণাচলে পাল্টা বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকারের আপার সিয়াং বাঁধ নির্মাণের প্রকল্পকে অবশ্য ভালোভাবে নেয়নি অরুণাচলের বাসিন্দারা। তাদের শঙ্কা, নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হলে অন্তত 16টি গ্রাম ডুবতে পারে। ধারণা, বাঁধ বিপদে ফেলবে লাখের বেশি মানুষকে। আমরা ধান, এলাচ চাষের পাশাপাশি উৎপাদন করি কাঁঠাল আর নাশপাতি। তা দিয়ে আমাদের পরিবার চলে, সন্তানদের লেখাপড়া হয়। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বাঁধের বিরুদ্ধে লড়ব। বাঁধ নির্মাণের আগেই অরুণাচলের পারং গ্রামে জরিপ করতে যায় কর্তৃপক্ষ। এ সময় ভারতের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানির যন্ত্রপাতি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। কাছের একটি সেতুতেও হয় সংঘর্ষ। লুটপাট চালানো হয় পুলিশের তাঁবুতে। নৃগোষ্ঠী অধ্যুষিত এই এলাকার মূল পেশায় কৃষিকাজ। সরকার যদি জোর করে সিয়াং নদীর ওপর বাঁধ নির্মাণ করতে চায়, তাহলে অরুণাচল প্রদেশের মানচিত্র থেকে মুছে যাবে নৃগোষ্ঠীদের অস্তিত্ব। এই উপত্যকার মানুষকে অন্য কোথাও পুনর্বাসনের কোনো সুযোগ নেই। স্থানীয়দের বিরোধিতা সত্ত্বেও বাঁধ নির্মাণের পক্ষে রাজ্য সরকারের অবস্থান। মুখ্যমন্ত্রীর দাবি, বন্যা মোকাবেলা ও পানি নিরাপত্তা নিশ্চিতে ড্যাম নির্মাণ জরুরি। এতে যেসব পরিবার জমি হারাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইয়ারলুং জাপো নদীটির উৎস তিব্বতের আংশি হিমাবহে, যা ভারতে অরুণাচল প্রদেশে সিয়াং হিসেবে পরিচিত। আসাম হয়ে নদীটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে, যা ব্রহ্মপুত্র নদ নামেই পরিচিত। 3 দেশের প্রায় 1 কোটি মানুষের পানি সরবরাহ নিশ্চিত করে এই নদীটি। শঙ্কা, ভূমিকম্পপ্রবণ তিব্বত ও অরুণাচলে বড় বাঁধ নির্মাণ নিচু অঞ্চলের জন্য সৃষ্টি করতে পারে বড় ধরনের ঝুঁকি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পার্লামেন্ট সদস্যদের বেতন ভাতা কমানোর দাবিতে ইন্দোনেশিয়ায় চলছে ব্যাপক আন্দোলন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আবাসন ভাতা সহ $6,000 মাসিক বেতন পান দেশটির এমপিরা, যার প্রতিবাদে সোমবার বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ক্ষুব্ধরা। একটি মোটরসাইকেল করে অগ্নিসংযোগ, এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে তারা। পরে পুলিশের সাথে হয় সংঘর্ষ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।